গুড মর্নিং এভরিওয়ান, আমার নাম রুনু ইয়াসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষাকে ভিত্তি করেই এমসিকিউ প্রশ্ন আলোচনার পর্ব শুরু করেছিলাম, যেখানে অনেক কয়টি ক্লাস হয়ে গেছে। আজকে 8 নাম্বার ক্লাস, যেখানে আমরা আলোচনা করব বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং তার সাথে যুক্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টস। এর আগে আমরা WBCS এর 10 বছরের প্রশ্নপত্র আলোচনা করেছি এবং পিএসসি ক্লার্কশিপের যাবতীয় প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছিল সব আলোচনা করেছি। না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারো, প্লেলিস্টের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তবে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের প্রশ্ন। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি সঠিকভাবে মিলছে না। তাহলে তোমরা নিজেই চেষ্টা করো কোনটা সঠিকভাবে মিলছে না। দ্বিতীয় খণ্ড নাগরিকত্ব একদম ঠিক আছে, সিটিজেনশিপ সম্পর্কেই রয়েছে। তৃতীয় নাম্বারটাতে মৌলিক অধিকার একদম ঠিক। চতুর্থ নাম্বারটাতে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বা যেটাকে আমরা ডিপিএসপি বলি, ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অবশ্যই সেটা 4 নাম্বার খণ্ডের মধ্যেই রয়েছে। এবার বলেছে 5 নাম্বার খণ্ডতে মৌলিক কর্তব্য, কিন্তু এটা ভুল রয়েছে, কারণ আমরা জানি মৌলিক কর্তব্য রয়েছে 4 এ খণ্ডের মধ্যে। তাহলে আমাদের এই যে খণ্ড কতগুলো কি রয়েছে সেগুলো সম্পর্কে একবার দেখে নেব। যে আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের মধ্যে টোটাল 12টি রয়েছে তপশিলি, বা যেটাকে আমরা বলে থাকি 12টি শিডিউলস, এবং 25টি কিন্তু রয়েছে পার্ট বা খণ্ড। 25টি পার্ট বা খণ্ড। আগে কিন্তু ছিল 22টি, এখন কিন্তু রয়েছে 25টি। আগে যেমন তফসিলি ছিল 8টি, এখন ঠিক তেমনি 22টি রয়েছে। তাহলে এই যে আমাদের 12টি তফসিলিতে কি কি লেখা রয়েছে সেগুলো আমরা প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছি, সুতরাং এখন আর সেটা নিয়ে আলোচনা করব না। এখন করব আমরা এই যে 25টি খণ্ড রয়েছে সেই খণ্ডগুলোর সাথে কি যুক্ত রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ পরীক্ষায় প্রচুরবার এই খণ্ডগুলো থেকেই প্রশ্ন আসে, বলবে ইলেকশন সম্পর্কে বিবরণ রয়েছে কোন ভাগের কোন খণ্ডের মধ্যে, তাই তো? তাই এগুলো আমাদের জানতে হবে। এই যে 12টি খণ্ড রয়েছে সেগুলো এই যে 25টি খণ্ড রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথম খণ্ডের বলা হয়েছে, প্রথম খণ্ড বা প্রথম পার্টে বলা হয়েছে যে স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজ এর যে বর্ডার কী হবে, তার গ্রহণ করার যে নীতি রয়েছে সেগুলো সম্পর্কে লেখা রয়েছে। তাহলে 2 নাম্বার যে খণ্ড সেখানে কি লেখা রয়েছে? সিটিজেনশিপ সম্পর্কে লেখা রয়েছে, যেটা 5 থেকে 11 নাম্বার আর্টিকেলসের মধ্যে পড়ে। আর প্রথম যে খণ্ডটি স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজ সম্পর্কে চর্চা রয়েছে সেটা 1 থেকে 4তম আর্টিকেলসের মধ্যে কিন্তু পড়ে। এবার 3য় নাম্বার খণ্ড, যেখানে আমাদের আলোচনা করা রয়েছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে আলোচনা করা রয়েছে, যেখানে 12 থেকে 35তম আর্টিকেলস পর্যন্ত কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটস ভাগ নাম্বার 3 মধ্যে পড়ে। এবার ভাগ নাম্বার 4 যেটা, সেখানে আলোচনা করা, ভাগ বলছি বারবার, এটা হচ্ছে ভাগ বা খণ্ড যেটা, এই ভাগ নাম্বার 4 যেখানে আলোচনা করা হয় ফান্ডামেন্টাল ডিউটির সম্পর্কে, যেখানে আলোচনা করা হয় ডিপিএসপি সম্পর্কে বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি? বাংলায় বলা হয়ে থাকে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতত্ত্ব। এটা ডিপিএসপি, এটা খণ্ড 4 মধ্যে লেখা রয়েছে। ঠিক তেমনি এটা কিন্তু 36 থেকে 51 পর্যন্ত আর্টিকেলসের মধ্যে লেখা আছে, এবং ভাগ খণ্ড মানে 4 যে খণ্ডটা রয়েছে সেই খণ্ডের মধ্যে লেখা রয়েছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে, যেটা আর্টিকেল নাম্বার 51 তে যুক্ত করা হয়েছে। ভাগ নাম্বার 4 হয়ে গেল ফান্ডামেন্টাল ডিউটি। তাহলে ভাগ নাম্বার 5 মধ্যে কি লেখা রয়েছে? এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট সম্পর্কে
A to Z ভাগ নাম্বার 5-এর মধ্যে চলে যাবে। আর এই ভাগ নাম্বার 5টাই হচ্ছে সবথেকে বড় খণ্ড, সবচেয়ে বড় খণ্ড, সবচেয়ে বড় কিন্তু এই খণ্ডটাই কিন্তু। এখানে সব মানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের কথা যদিও আমাদের সংবিধানে নেই, কিন্তু এই যে প্রেসিডেন্ট, তারপরে হচ্ছে আমাদের কি বলা হয় PM, মন্ত্রিসভা, যে সেন্ট্রালে যা কিছু রয়েছে, সংসদ, সেশন, সবগুলো কিন্তু ভাগ নাম্বার 5-এর মধ্যেই বলা রয়েছে। ভাগ নাম্বার 6-এর মধ্যে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে স্টেট গভর্নমেন্টের চর্চা। ঠিক আছে, প্রথমেটা সেন্ট্রাল, তারপরটা স্টেট। তাহলে ভাগ নাম্বার 7-এর মধ্যে কি ছিল? ভাগ নাম্বার 7 কিন্তু এখন নেই, সুতরাং এটা আমরা পড়বো না। ভাগ নাম্বার 8-এর মধ্যে চলে যাব। খণ্ড নাম্বার 8-এর মধ্যে দেখ, প্রথমে সেন্ট্রাল হলো, স্টেট হলো, তাহলে নিশ্চয়ই এবার ইউটি এর চর্চা হবে। ইয়েস, ইউটি ইউনিয়ন টেরিটরিজ বা কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে লেখা রয়েছে ভাগ নাম্বার 9। ঠিক তেমনই ভাগ নাম্বার 8-এ, ভাগ নাম্বার 9-এর মধ্যে বা খণ্ড নাম্বার 9-এর মধ্যে লোকাল গভর্নমেন্ট সম্পর্কে বলা হয়েছে। স্পেশালি ভাগ নাম্বার 9-এর মধ্যে বলা হয়েছে পঞ্চায়েতি রাজ সম্পর্কে। হ্যাঁ, পঞ্চায়েতি রাজ সম্পর্কে, পঞ্চায়েতি রাজ। এবার ভাগ নাম্বার 9-এর A নাম্বার পার্টের মধ্যে লেখা রয়েছে মিউনিসিপ্যালিটিস এরিয়া, মিউনিসিপ্যালিটিস এরিয়া সম্পর্কে লেখা আছে। ঠিক তেমনি 9-এর B নাম্বার পার্টে লেখা রয়েছে কোঅপারেটিভ সোসাইটি সম্পর্কে। ঠিক আছে, আর এই কোঅপারেটিভ সোসাইটি 9-এর B, 43-এর B এর মধ্যে অবস্থান করে, মানে এই আর্টিকেলসের মধ্যে, এই ডিপিএসপির মধ্যে। আর এটা খণ্ড যদি বলে তাহলে 9-এর B বলবো আমরা। ঠিক আছে, কোঅপারেটিভ সোসাইটির জন্য মিনিমাম মেম্বার কতজন দরকার? 20 জন দরকার। এটাও কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টস। এরপরে আমি এটা একটু মুছে দিলাম, তাহলে বাকি খণ্ডগুলো আমি এখানে লিখিয়ে দেব। এখানে পরে বলা হয়েছে 9 হয়ে গেছে। এবার চলে আসবে আমাদের 10 নাম্বার খণ্ড, যেখানে আমাদের আলোচনা করা হয়ে থাকে যে SC ST এর যে রিজার্ভেশন রয়েছে, এই যে কেন্দ্রশাসিত মানে নর্থ ইস্টার্ন স্টেটসগুলোতে যে স্পেশাল প্রভিশন রয়েছে 10 নাম্বার খণ্ডের মধ্যে রয়েছে। 11 নাম্বার খণ্ডের মধ্যে সেন্ট্রাল আর স্টেট এর রিলেশনশিপ রয়েছে। ঠিক আছে, এবার 12 নাম্বার খণ্ডের মধ্যে লেখা রয়েছে কি? সেন্ট্রাল এবং স্টেটের রিলেশনশিপ। তবে এটা কোন রিলেশনশিপ? ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ। খুব গুরুত্বপূর্ণ যে সেন্ট্রাল এবং স্টেটের যে ট্যাক্স কতটা হবে বা তাদের যে ফাইন্যান্স রিলেটেড রিলেশনশিপ, সেটা কত নাম্বার পার্টে লেখা রয়েছে? ভাগ নাম্বার 12-এর মধ্যে। ঠিক তেমনি 14 নাম্বার খণ্ডটা গুরুত্বপূর্ণ, যেগুলোই গুরুত্বপূর্ণ আমি ঠিক সেগুলোই লিখাবো। ঠিক আছে, 14 নাম্বারটা গুরুত্বপূর্ণ, যেখানে অল ইন্ডিয়া সার্ভিস সম্পর্কে লেখা রয়েছে, যেমন IAS, IPS, IFS এগুলো সম্পর্কে কিন্তু ভাগ নাম্বার 14-এর মধ্যে লেখা রয়েছে, আর্টিকেল নাম্বার 312-এর মধ্যে। ঠিক আছে, তাহলে এই যে অল ইন্ডিয়া সার্ভিসের কিন্তু আরও নতুন নতুন পোস্ট তৈরি করা যাবে, তবে এর দায়িত্ব কিন্তু রাজ্যসভার মেম্বারদের উপরেই থাকে। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টস। এবার ভাগ নাম্বার 15-এর মধ্যে যেটা রয়েছে সেটা ইলেকশন এর চর্চা কিন্তু রয়েছে। আমাদের যে ইলেকশন বর্তমানে চলছে 18তম লোকসভা, যেটা হচ্ছে আমাদের সব থেকে বড় কিন্তু ইলেকশন পৃথিবীর মধ্যে এবার যেটা হবে, তো মানে হচ্ছে আর কি, এখনো কমপ্লিট হয়নি। তো এই যে 15তম খণ্ডের মধ্যে এই ইলেকশনের চর্চা কিন্তু রয়েছে। এবার বাকি যেটা রয়েছে আমাদের গুরুত্বপূর্ণের মধ্যে 18তম খণ্ড, যেখানে এমার্জেন্সি প্রভিশনস রয়েছে। এমার্জেন্সি সময়ে যে যা কিছু হয়, কেমন করে এমার্জেন্সি লাগু হবে, সব রিলেটেড কিন্তু কথা রয়েছে আমাদের 18 নম্বর খণ্ডের মধ্যে। সেটা হচ্ছে আমাদের স্টেট এমার্জেন্সি হোক, ফাইন্যান্স এমার্জেন্সি হোক, আর ন্যাশনাল এমার্জেন্সি হোক, সবগুলোই কিন্তু রয়েছে ভাগ নাম্বার 18-এর মধ্যে। ঠিক আছে, ঠিক তেমনই 20 নম্বর খণ্ডটা গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট
অ্যামেন্ডমেন্ট সম্পর্কে রয়েছে, অ্যামেন্ডমেন্ট সম্পর্কে রয়েছে বা সংবিধান সংশোধন সম্পর্কে আর্টিকেল নাম্বার 368, কিন্তু খণ্ড যদি বলা হয় তাহলে 20 নম্বর খণ্ডের মধ্যে এটা লেখা রয়েছে। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। বলা হয়েছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি উভয় কক্ষের দ্বারা পাশ হওয়া কোনো বিলের প্রতি তার অসম্মতি দেওয়ার ক্ষমতা ভোগ করে। এটা কিন্তু আর্টিকেল নাম্বার 111, যেখানে ভিটো পাওয়ারের কথা বলা হয়েছে। এখানে ভিটো পাওয়ারের কথা বলা হয়েছে অফ প্রেসিডেন্ট, ঠিক আছে। এই যে আমাদের কোনো একটা অ্যাক্ট কেমন করে তৈরি হয়, এই যে আমাদের সংসদ রয়েছে, সেই সংসদের লোকসভা আর রাজ্যসভা রয়েছে। লোকসভা থেকে পাস আর রাজ্যসভা থেকে পাস যখনই হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা বিলে পরিণত হয়। কিন্তু সেই বিলে যখন প্রেসিডেন্ট সাইন করে তখন কিন্তু সেটা অ্যাক্টে পরিণত হয়, তাই তো। এবার এই প্রেসিডেন্ট চাইলে কিন্তু এই বিলটাকে সাইন না করতে পারে, অর্থাৎ তার কিছু পাওয়ার রয়েছে, সেটাকেই আমরা ভিটো পাওয়ার বলি। এক্ষেত্রে কিছু কিছু মানে ভিটো কিন্তু কয় রকমেরই রয়েছে। যেমন একটা রয়েছে অ্যাবসলিউট ভিটো, একটা রয়েছে সাসপেনশন ভিটো, আরেকটা যেটা রয়েছে সেটা কোয়ালিফাইড ভিটো, ঠিক আছে, সেটা হচ্ছে কোয়ালিফাইড ভিটো। আর বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে পকেট ভিটো। আমাদের ভারতের মধ্যে কোয়ালিফাইড ভিটোটা কিন্তু নেই, এই ভিটোটা হচ্ছে আমেরিকার ভিটো। আর বাকি 3টা ভিটো কিন্তু ভারতের, যদিও বর্তমানে অ্যাবসলিউট ভিটোটাকে কিন্তু ব্যান করা হয়েছে। বর্তমানে ভারতের 2টি ভিটো প্রচলিত, একটা হচ্ছে সাসপেনশন ভিটো, একটা হচ্ছে পকেট ভিটো। কিন্তু পকেট ভিটো সাধারণতভাবে কোনো প্রেসিডেন্ট ইউজ করেন না, শুধুমাত্র একজনই রয়েছেন প্রেসিডেন্ট যিনি পকেট ভিটো একবার ইউজ করেছিলেন, তার নাম হচ্ছে জ্ঞানী জেল সিং। তিনি শুধুমাত্র পকেট ভিটো একবার ইউজ করেছিলেন, আর তিনি হচ্ছে শিখ সম্প্রদায়ের একমাত্র মানে প্রথম প্রেসিডেন্ট ছিলেন জ্ঞানী জেল সিং কিন্তু। এবার এই পকেট ভিটোটা কি জিনিস, আসলে কোনো একটি মানে বিল মানে কোনো একটি ড্রাফট যখন লোকসভা রাজ্যসভা থেকে পাশ হয়ে আসবে তখন সেটা বিলে পরিণত হবে। এবার প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট যদি সেখানে কোনো কিছু না দেখেই ওই বিলটাকে তার পকেটে রেখে দেয়, তার মানে কোনো রেসপন্সই করবে না, তাহলে সেটাকে বলা হয় পকেট ভিটো। আর অ্যাবসলিউট ভিটো যেটা এক্ষেত্রে যেটা এখন বর্তমানে নেই, সেখানে কি করা হতো যে যা কিছু বিল আসুক না কেন প্রেসিডেন্ট সেটাকে ক্যান্সেল করে দেবে, সেটাকে অ্যাবসলিউট ভিটো বলা হতো। কিন্তু এখন সেটা নেই, এখন রয়েছে সাসপেনশন ভিটো। সাসপেনশন ভিটোতে কি হয়, এই বিলটাকে প্রেসিডেন্ট আবার বলবে যে না এক্ষেত্রে কিছু চেঞ্জ করার জন্য আবার সংসদের কাছে পাঠাবে। চাইলে লোকসভা রাজ্যসভার মেম্বার যদি চায় যে আমরা সংশোধন করব তাহলে করতে পারে, আর যদি তারা মনে করে যে না আমাদের বিলটা ঠিক আছে, আমাদের খসড়াটা ঠিক আছে, আমরা আবার প্রেসিডেন্টের কাছে পাঠাবো, যদি 50% বহুমতের সাথে পাঠাতে পারে তাহলে কিন্তু সেটা হচ্ছে প্রেসিডেন্ট সিগনেচার করতে বাধ্য হয়, আর সেটাকেই বলা হয় সাসপেনশন ভিটো। তো কিছুদিনের জন্য শুধুমাত্র সাসপেন্স করা হয়, সেটাকেই সাসপেনশন ভিটো বলা হয়। কিন্তু 50% যদি ইসেতে ভোট দিয়ে এটা আবার দেওয়া হয় তাহলে প্রেসিডেন্ট কিন্তু সিগনেচার করতে বাধ্য হয়, যেটা আমাদের ভারতে বেশিরভাগ কিন্তু এই ভিটোটাই ব্যবহার করা হয়। কিন্তু কোয়ালিফাইড ভিটোটা আমেরিকার মধ্যে ঠিক সাসপেনশন ভিটোর মতোই, শুধুমাত্র এখানে পার্থক্য থাকে 50% না হয়ে 66% কিন্তু বহুমত লাগবে, তারপরেই হচ্ছে প্রেসিডেন্ট সিগনেচার করবে। এটাকেই কোয়ালিফাইড ভিটো বলা হয়, যেটি ভারতে কিন্তু নেই, এটি হচ্ছে আমেরিকার মধ্যে কিন্তু রয়েছে। আশা করি ভিটো সম্পর্কে সব কিছু আমরা বুঝে নিলাম। এই যে ভিটো পাওয়ারটা রয়েছে সেটা কিন্তু অনেক বড় পাওয়ার, তবে এই আমাদের গভর্নরের ভিটো পাওয়ারটা গভর্নরের যে ভিটো পাওয়ারটা রয়েছে সে ভিটো পাওয়ার কিন্তু প্রেসিডেন্টের ভিটো পাওয়ার থেকে কিন্তু বড় হয়, কারণ গভর্নর চাইলে কিন্তু সেই সাসপেনশন ভিটো লাগাতে পারে, পকেট ভিটো লাগাতে পারে, আবার প্রেসিডেন্টের কাছেও পাঠাতে পারে, তাই তো। সেই জন্য বলা হয় ভিটো পাওয়ারের ক্ষেত্রে গভর্নরের পাওয়ারটা বেশি হয়ে যায়। এবার পরের প্রশ্নে আমরা চলে যাব, ডিটিপি এর সংক্ষিপ্ত রূপ কি, সেটা কিন্তু ডেস্কটপ পাবলিশিং, অর্থাৎ অপশন নাম্বার এ হবে তার উত্তর।
এবার পরের প্রশ্নে বলেছে ভারতের অর্থনৈতিক মেরুদণ্ড কোন খাত। আমাদের যে অর্থনীতি ইকোনমিটার মেরুদণ্ড কোন খাত বা কোন যে সেক্টর, সেটা কিন্তু কৃষি ক্ষেত্রটা হবে, অর্থাৎ অপশন নাম্বার সি উত্তর হয়ে যাবে। দেখো এই যে আমাদের ইকোনমি বা যেটা ডেভেলপিং কান্ট্রি হিসাবে ইন্ডিয়ার আছে, তার ইকোনমির মানে বেশিরভাগ মানুষ, যেটা আমরা বলতেই পারি 60% মানুষ কিন্তু এগ্রিকালচারের সঙ্গে যুক্ত, এগ্রিকালচারের সাথে যুক্ত। যদিও সেই এগ্রিকালচার থেকে জিডিপি আমরা ধীরে ধীরে এখন কম পেয়ে যাচ্ছি, আমাদের জিডিপিটা বেশি পাচ্ছি আমরা সার্ভিস সেক্টর থেকে, সেক্টর থেকে। এই সার্ভিস সেক্টর যদি অপশনে না থাকে তাহলে কিন্তু এরকম লেখা থাকবে যে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, হ্যাঁ তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ এই সেক্টরটা থেকে আমরা কিন্তু এখন জিডিপির পরিমাণটা বেশি পাচ্ছি। আচ্ছা, এই যে এগ্রিকালচারটাকে কেন তাহলে মেরুদণ্ড বলা হলো? যেহেতু বেশিরভাগ মানুষকে এমপ্লয়মেন্ট দেয় এগ্রিকালচার, সেই জন্য। আর এই জন্য এগ্রিকালচারের মধ্যে দুটো আনএমপ্লয়মেন্ট যুক্ত থাকে, একটা হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব, হ্যাঁ ছদ্মবেশী বেকারত্ব বা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বা ছদ্মবেশী বেকারত্ব লক্ষ্য করা যায়, যেখানে মার্জিনাল প্রোডাক্ট যেটা রয়েছে সেটা জিরো হয়ে থাকে। পরীক্ষায় বহুবার এসেছে যে কোন ধরনের বেকারত্ব বা আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে মার্জিনাল প্রোডাক্ট যেটা জিরো হয় সেটা অবশ্যই হয়ে যাবে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। আরও পরীক্ষায় আসে যে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট কোন সেক্টরের সাথে যুক্ত, কৃষি ক্ষেত্রের সঙ্গে কিন্তু যুক্ত। তাছাড়া আমাদের সিজনাল আনএমপ্লয়মেন্টও এগ্রিকালচারের সঙ্গে যুক্ত। যে সিজনে আমাদের ফসল ফলাতে পারি না, তো সেই সময় তারা বেকার হয়ে পড়ে, তো ওটাই হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। এগুলো সব এগ্রিকালচারের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। জিডিপি যেটা সার্ভিস সেক্টর থেকে যদিও বেশি আসে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই জিডিপিটা ভারতের তো বিভিন্ন যেটা স্টেট থেকে কালেক্ট করা হয়, তো কোন স্টেট সব থেকে বেশি জিডিপি কন্ট্রিবিউট করে বর্তমানে 2024-এ, সেটা কিন্তু মহারাষ্ট্র সব থেকে বেশি জিডিপি কন্ট্রিবিউট করেছে। এই জিডিপি সম্পর্কে কিন্তু আরও অনেক কিছু আমরা জানবো যখন ইকোনমিক্সের কোনো প্রশ্ন আসবে, তখন জিডিপি কি, তারপরে জিএনপি কি, এনএনপি কি, ডেপ্রিসিয়েশন কি, তারপরে ন্যাশনাল ইনকাম কিভাবে ক্যালকুলেট করা হয়, সেগুলো সম্পর্কে আমরা দেখে নেব। এবার পরের প্রশ্নে আমরা চলে আসি, যেখানে বলা হয়েছে যে নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধির হার পরিলক্ষিত হয়। তাহলে এটা কিন্তু হয়ে যাবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে বি নাম্বার, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো কখন হয়, তার কি কি মডেলস রয়েছে এবং তার সাথে যুক্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো সম্পর্কে আমরা একবার লিখে নেব। এই যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা এটাকে আমরা বলি 5 ইয়ার প্ল্যান, আমি শর্ট ফর্মে এটা লিখব। ঠিক আছে, তাহলে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আমরা কোথা থেকে নিয়েছিলাম? ইউএসএসআর বা যেটাকে আমরা বর্তমানে রাশিয়া বলি, সেই রাশিয়া থেকে নেওয়া হয়েছিল। আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু সমাজবাদী অর্থব্যবস্থার একটা উদাহরণ। হ্যাঁ, সমাজবাদী অর্থব্যবস্থার কিন্তু একটা ইঙ্গিত। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। এবার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা টোটাল কিন্তু 12টি এসেছিল। আর এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটা এস্টাবলিশ করা হয় বা স্থাপন করা হয়েছিল কিন্তু 1950 সালে। যদিও প্রথম 5 ইয়ার প্ল্যান বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হয়েছিল 1951 থেকে 1956 পর্যন্ত। এবার এই যে আমাদের 12টি বললাম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হয়েছিল, সেটা 12তম পঞ্চবার্ষিকী
পরিকল্পনাটা কখন হয়েছিল এটাই জিজ্ঞেস করে। তো এটা কিন্তু 2012 থেকে 2017, যদিও 2014 সালে এটা কিন্তু ব্রেক হয়ে যায়। ঠিক আছে, এবার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই যে আমি 12টা বললাম, 1951 থেকে শুরু হয়ে 2017 সাল পর্যন্ত, এক্ষেত্রে কিন্তু কতগুলো ইয়ার ব্রেক লক্ষ্য করা যায় বা কতগুলো বছরে এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটা বন্ধ ছিল। তো ওটাকেই বলা হয় পঞ্চবার্ষিক পরিকল্পনার ইয়ার ব্রেক। ঠিক আছে, এটাকেই বলা হয় ইয়ার ব্রেক। এই ইয়ার ব্রেক কয়টা ছিল? ইয়ার ব্রেক কিন্তু 60টি ছিল। ঠিক আছে, 60টি ইয়ার ব্রেক ছিল। কখন কখন সেটা আমরা একটু পরেই জানবো। এবার আমি এখানে লিখব বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো এবং কোন সালে সেটা হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যান, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে রোলিং প্ল্যান চলে আসবে। যাই হোক, প্রথম যেটা 1951 থেকে 1956 পর্যন্ত, তারপরেটা 1956 থেকে 1961 পর্যন্ত। ঠিক আছে, 1961 থেকে 1966 পর্যন্ত, আর 1966 থেকে 1969 পর্যন্ত, এই 3 বছরের কিন্তু 3 ইয়ারের গ্যাপ আমরা এটাকে পেয়ে যাই। আর এটাকেই বলা হয়ে থাকে প্ল্যান হলিডে। প্ল্যান হলিডে, রোলিং প্ল্যান নয় কিন্তু, এটা হচ্ছে প্ল্যান হলিডে, যেটা 3 বছরের জন্য হয় 1966 থেকে 1969 পর্যন্ত। ঠিক আছে, এরপরে চলে আসবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969 থেকে 1974 পর্যন্ত। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 1978 পর্যন্ত। এক্ষেত্রে কিন্তু 1 বছর কিন্তু আগেই ভঙ্গ হয়ে যায়, কারণ মোরারজি দেশাই এই সময় কিন্তু PM হয়েছিলেন। ওই জন্য এক্ষেত্রে কিন্তু এটা মানে সেশনটা কমপ্লিটই হয়নি। তাহলে বলে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সময়ের আগেই শেষ হয়ে যায়, তাহলে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সময়ের আগেই শেষ হয়ে যায়, সময়ের আগেই শেষ হয়, তাই তো। এবার এই 2 বছর হলো, তারপরে আবার 2 বছরের গ্যাপ হবে 1978 থেকে 1980। এক্ষেত্রে আবার 2 ইয়ারের গ্যাপ হবে, আর এই গ্যাপটাকেই বলা হয় রোলিং প্ল্যান। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। এবার 1980 থেকে 1985 থেকে 1990, আর যাই হোক আমরা এই কয়টা পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাই শেষ করি, না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন মডেলটা ছিল? সেটা কিন্তু HD মডেল। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছিল মহালান 20 মডেল। ঠিক আছে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছিল আমাদের গাডগিল মডেল। আর তারপরে তো ইয়ার ব্রেক হয়ে গেল 3 বছর। আর চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ছিল হচ্ছে রুদ্রা মডেল। এবার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হচ্ছে আমাদের ধার মডেলের মাধ্যমে এটা নিয়ে আসা হয়েছিল। এবার এই কয়টাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এবং জানতে হবে। আর তার মধ্যে আরেকটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে আমি এখানেই লিখছি যে 11 নম্বর এবং 12 নম্বর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা রয়েছে সেটা কোন মডেলের উপরে আধারিত? সেটা কিন্তু রঙ্গরাজন এই মডেলের উপর কিন্তু আধারিত। ঠিক আছে, এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর ভিত্তি করে করা হয়েছিল? এগ্রিকালচার প্রোডাকশনটা খুব হাই হয়েছিল, এটা ফোকাস দেওয়া হয়েছিল। তাছাড়া এগ্রিকালচারের সঙ্গে যুক্ত কি আমাদের বিভিন্ন ধরনের ইরিগেশন সিস্টেম, সেচ ব্যবস্থা। তো সেই সময় বিভিন্ন ধরনের ড্যাম তৈরি করা হয়েছিল, যেমন দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC যেটাকে আমরা বলি, DVC দামোদর ভ্যালি কর্পোরেশন, তারপরে
তারপরে ভাকরা নাঙ্গাল এই সকল কিন্তু ড্যামগুলো আমাদের তৈরি করা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিতে শিল্পটাকেই বেশি ফোকাস দেওয়া হয় এবং সেই সময়ে অনেক লৌহ ইস্পাত শিল্প গড়ে তোলা হয়, যেটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে ভিলাই, রাউরকেল্লা, দুর্গাপুর এই সকল কিন্তু সেই সময়ে তৈরি করা হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যেটা রয়েছে সেখানে একটি মাত্র লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গঠন করা হয়েছিল, সেটার নাম হচ্ছে বোকারো। আর এই বোকারোটা কোথায় অবস্থান করে থাকে সেটা পরীক্ষায় আসে, ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু অবস্থান করেছে। ঠিক আছে, এই বোকারোটা কে গঠন করেছিল? এটা কিন্তু ইউএসএসআর বা রাশিয়ার সাহায্যে গঠন করা হয়েছিল। এবার পরবর্তীতে তাও 3 বছরের প্ল্যান হলিডে চলে আসলো। চতুর্থ নাম্বার পঞ্চবার্ষিকী পরিকল্পনা রুদ্রা মডেলের মাধ্যমে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়ে যে পিএম ছিল ধার মডেলের সময় এবং সময়ের আগে শেষ হয়ে যায়, তবে আমি এটা মুছাচ্ছি কারণ আমি এখানে আরও কিছু লিখব। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটার সময়ে ইন্দিরা গান্ধী কিন্তু ছিলেন এই সময়ে পিএম। ঠিক আছে, এবং তিনি এই সময়ে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাতে কি করেছিলেন? তিনি করেছিলেন গরিবি হাটাও এর নারা দিয়েছিলেন এবং 20 পয়েন্টস প্রোগ্রামটা লঞ্চ করেছিলেন এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আর 11 নম্বর আর এই 2 বছর তো আবার ইয়ার গ্যাপ হলো। আর 8তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা এই সময়ে এলপিজি হবে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এবং সেই জন্য আমাদের কৃষিকাজটাও কিন্তু ভালোই উন্নতি হবে। ওই জন্য বলেছে এগ্রিকালচারের জন্য সবথেকে বেশি গ্রোথ লক্ষ্য করা যায়, এটা 8তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এমনি যদি বলে ওভারঅল আমাদের গ্রোথ রেট সবথেকে হাই কোনটাতে হয়, এটা কিন্তু 10তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যখন হয় তখন কিন্তু সবথেকে বেশি গ্রোথ রেট হাই লক্ষ্য করা যায়। পরের প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোন সালে ভারতের স্পেশাল ইকোনমিক জোন এর নীতি কার্যকরী করা হয়? দেখো, একটা রয়েছে স্পেশাল ইকোনমিক জোন, একটা রয়েছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। দুটাই কিন্তু আলাদা ব্যাপার এবং ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। এর ফুল ফর্ম কি? স্পেশাল ইকোনমিক জোন যেটা গঠন করা হয়েছিল কত সালে? 2000 সালে। তাহলে এই যে স্পেশাল ইকোনমিক জোন তো ভারতে অনেকগুলো রয়েছে, তার মধ্যে সবার প্রথম স্পেশাল ইকোনমিক জোন বানানো হয়েছিল কোনটাকে? কান্ডালাটাকে। কান্ডালা কোথায় রয়েছে? গুজরাটের মধ্যে অবস্থান করেছে কান্ডালা পোর্ট, সেটাই প্রথম এসইজেড ভারতে, মানে স্পেশাল ইকোনমিক জোন। আচ্ছা, এসইজেড আসলে কি জিনিস? স্পেশাল ইকোনমিক জোন মানে এই কান্ডালার মধ্যে বা এই যে স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে যদি কেউ ট্রেড করতে চায়, ব্যবসা বাণিজ্য করতে চায়, তাহলে তার উপরে কোনো রকমের কাস্টম ডিউটি লাগবে না, কোনো জিএসটি তাকে দিতে হবে না, তাহলে ফ্রি ফ্রম ট্যাক্স, কোনো রকমের ট্যাক্স দিতে হবে না। তো এটাই হচ্ছে আমাদের স্পেশাল ইকোনমিক জোন। তাহলে এগুলো বানানো কেন হয়? এটা বানানো হয়ে থাকে যাতে সেখানে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হয়, তো সেই জন্যই স্পেশাল ইকোনমিক জোন বানানো হয়। প্রথম ছিল কান্ডালা, গুজরাটে অবস্থিত, এটুকু আমাদের জানতে হবে। এবার ইইজেড যেটা রয়েছে সেটা কি? এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এই এক্সক্লুসিভ ইকোনমিক জোন কিন্তু আমাদের সমুদ্রের সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, আমাদের যে সমুদ্র সীমানা রয়েছে সেটার সাথে যুক্ত। মানে আমাদের যে কোনো দেশেরই হোক তার সাথে যুক্ত যে সমুদ্র রয়েছে তা কতটা এরিয়া পর্যন্ত সমুদ্র সেই দেশের আন্ডারে থাকবে সেটা নির্ধারণ করার জন্য ইইজেড কিন্তু ব্যবহার করা হয়। স্পেশাল এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেটা হচ্ছে 200 নটিক্যাল মাইল দিয়ে হিসাব করা হয়। আসলে এর মধ্যে কিন্তু আরও অনেকগুলো সাব ডিভিশন রয়েছে। আমরা যদি এটা জানার চেষ্টা করি, দেখো সাপোজ এটা হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়া, আমি জাস্ট সাউথ ইন্ডিয়াটা রাখলাম, এটা হচ্ছে শ্রীলঙ্কা রয়েছে এবং এখানে তো সব জল, তাই তো? এখানে বে অফ বেঙ্গল রয়েছে, এদিকে আরব সাগর রয়েছে, হ্যাঁ, নিচে আবার রয়েছে ইন্ডিয়ান ওশিয়ান রয়েছে, তাই তো? তো এই যে ভারতের
কতটা পরিমাণ সমুদ্র তার সীমানার মধ্যে পড়বে সেটাকে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলা হয়। আসলে আমরা সমুদ্র সীমানাটা মাপার জন্য কি মাপ করি? আমরা মেইনল্যান্ড থেকে কিন্তু কখনোই সমুদ্র সীমানা মাপি না। এক্ষেত্রে জাস্ট একটা রাফলি একটা লাইন নেওয়া হয়, সেটাকে বলা হয় বেস লাইন। পরীক্ষায় আসা প্রশ্ন যে আমরা সমুদ্র সীমানা মাপার জন্য কোন লাইন ব্যবহার করি, সেটা কিন্তু বেস লাইন ব্যবহার করে থাকি। বেস লাইন, এই বেস লাইন থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত যেই সীমানাটা রয়েছে সেটাকেই বলা হয় সমুদ্র সীমানা। সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল পর্যন্ত? 12 নটিক্যাল মাইল পর্যন্ত। এবার এই 12 নটিক্যাল থেকে আরও যদি আমি 12 নটিক্যাল মাইল নিয়ে নিই, তাহলে এই এরিয়াটাকে বলা হয়ে থাকে আমাদের সমুদ্র সংলগ্ন সীমানা। সমুদ্র সংলগ্ন সীমানা। আর এটা কত? এটা আরও 12 যদি নটিক্যাল মাইল নিয়ে থাকি, সমুদ্র সীমা থেকে আরও 12 নটিক্যাল মাইল নিলে সমুদ্র সংলগ্ন সীমানা। এবার এই বেস লাইন থেকে যদি আমি 200 নটিক্যাল মাইল নিয়ে নিই, তাহলে এই এরিয়াটাকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ঠিক আছে, এবার এক্সক্লুসিভ ইকোনমিক জোন কিন্তু ওটা হয়ে যাবে। আবার পরীক্ষায় আসে যে আমরা কোন দেশের সাথে এক্সক্লুসিভ ইকোনমিক জোন ভারত শেয়ার করে না, সেটা অবশ্যই শ্রীলঙ্কা হবে। দেখতেই পাচ্ছ শ্রীলঙ্কা এবং ভারত এত কাছাকাছি অবস্থিত যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন তার মানে ওকে পার করেই চলে যায়। তো ওই জন্য এক্সক্লুসিভ ইকোনমিক জোন কিন্তু শ্রীলঙ্কার সাথে ভারতের হয় না। আজকে ক্লাস এতটুকু পর্যন্ত। কেমন লাগলো ক্লাস অবশ্যই জানাবে। পরবর্তী ক্লাসে আমরা আরও এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই ভীষণ হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ ডু শেয়ার দিস ভিডিও অ্যামং উইথ ইউর ফ্রেন্ডস।